আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর ম্যাথটা কোন টাইপের আসবে, এটা আসলে কোনো সলিউশন পাওয়া যায় কিনা। তো ম্যাথ আমার কাছে মনে হয়েছে ম্যাথের সলিউশনটা কাউকে প্রোভাইড করলে তিনি যদি ম্যাথটা প্রপার ওয়েতে না বুঝতে পারেন, সলিউশনটা তার জন্য আসলে খুব বেশি ইফেক্টিভ হবে না। দ্যাটস ওয়াই আজকে আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর এই ম্যাথ ক্লাসটা করা, যেটার মধ্যে আমরা 5টা ম্যাথের স্যাম্পল দাঁড় করিয়েছি এবং উই এক্সপেক্ট যে এই 5টা স্যাম্পল থেকে মোটামুটি আপনাদের ফাইনাল পরীক্ষায় ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। আর প্রত্যেকটা ম্যাথ আমরা একটু নিজেরা নিজেরা ডিসকাস করে এটা সলিউশন বের করব। সো যারা ম্যাথ শিটটা যাদের কাছে থাকবে, তারা এই 5টা ম্যাথ মোটামুটি সলিউশন করলে আপনাদের কাভারেজ হয়ে যাবে। এবং আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, এরপরে আমরা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর কেস স্টাডি বেস কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এবং সেই কোয়েশ্চেন্স গুলিকে যদি আপনি অ্যালাইন করেন, তাহলে কেস স্টাডির ইস্যুসটাও কভার করবে। মানে প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে যে দুইটা জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় থাকে সবার, একটা হচ্ছে ম্যাথ এবং আরেকটা হচ্ছে কেস স্টাডি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দুইটা ইস্যু নিয়ে দুইটা ক্লাস কন্ডাক্ট করার জন্য। আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেট বের করার ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা প্যাটার্নেই একটা সিম্পল কোয়েশ্চেন্স দিব, মানে ম্যাথ দিব, এবং সেটা সলিউশন করার চেষ্টা করব। তার ইনক্লুডেড ওই কোয়েশ্চেন্স ইনক্লুডেড যতগুলি ফর্মুলা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে কোনো যে কোনো পজিশনে কোনো একটা ব্যাংকের বা প্রতিষ্ঠানের রিয়েল ইন্টারেস্ট রেট বের করা হয় সাধারণত নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়েল ইন্টারেস্ট রেটের একটা কম্বিনেশনের মাধ্যমে। আমাদের এই প্রথম ম্যাথে প্রশ্ন দেওয়া আছে, সাপোজ এ ব্যাংক অফার্স এ নমিনাল ইন্টারেস্ট রেট অফ 10%। নমিনাল ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10% এবং ইনফ্লেশন দেওয়া আছে 4%। এই সিচুয়েশন থেকে রিয়েল ইন্টারেস্ট রেটটা কত সেটা বের করতে বলা হয়েছে। সো নমিনাল ইন্টারেস্ট রেট 10%, আমরা জানি 10%কে যদি আমরা পার্সেন্টেজে নেই, এই পার্সেন্টেজ চিহ্নটাকে সরানোর জন্য সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা আমরা জানি যে যে কোনো পার্সেন্টেজ সমান হচ্ছে, যে কোনো পার্সেন্টেজকে যদি আপনি কনভার্ট করতে চান, সেটাও সমান হচ্ছে 1/100, আমরা সবাই জানি। সো এই পার্সেন্টটাকে সরানোর জন্য 10কে আমি এই 100 দিয়ে ভাগ করেছি। এটা ডেফিনেটলি উপরে 1 আছে, নিচে 100, সেজন্য আমি 10/10 সমান হচ্ছে 0.14। তার মানে এইটা হচ্ছে, আমি যদি আরেকটু গোছায় বলি, এটা আসলে ফর্মালি জিনিসটা হচ্ছে এরকম: 10 ইন্টু, আমরা জানি যে পার্সেন্টেজের জন্য লিখতে হয় 1/100। সো আমি লিখি 1/100। আমরা জানি যে এই দুইটা লাইনকে যদি একত্রে কম্বাইন করি, তাহলে উপরে 1 আর 10 গুণ করলে 10, নিচে হচ্ছে 100। দ্যাটস ওয়াই 10/100। মানে এই জায়গাটাকে, এই ইস্যুসটাকে কাভার করেছে এখানে, কাভার করে তারপরে এই জায়গাটাতে ক্যালকুলেশনটাকে এডিশনালি অ্যাড করেছে। তো 0.1 ইনফ্লেশন রেটকেও সেম একই রকম 4% থেকে কাভার করে 0.40 নিয়ে আসছে। আমরা জানি রিয়েল ইন্টারেস্ট রেট বের করার ফর্মুলা হচ্ছে, পারফেক্ট ফর্মুলা হচ্ছে এক্সাক্ট, এটা এক্সাক্ট ফর্মুলা। যদিও নর্মাল একটা ফর্মুলা আছে যে রিয়েল ইন্টারেস্ট রেট বের করার ফর্মুলা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট থেকে ইনফ্লেশন রেটটাকে মাইনাস করলে রিয়েল ইন্টারেস্ট রেট পাওয়া যায়। বাট এক্সাক্ট মান পাওয়ার জন্য আসলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো এখানে আমার নমিনাল রেট এবং ইনফ্লেশন রেট জানা আছে, বের করেছি আমি। এই রেটটাকে আমি এখানে কনভার্ট করে বসালে আমার মোটামুটি নমিনাল বা রিয়েল ইন্টারেস্ট রেট বের হয়ে যাবে। তা আমরা সেই পার্টটাকে এখানে বসানোর চেষ্টা করি। রিয়েল ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখেছি যে নমিনাল রেট হচ্ছে 0.1, আর এটার সাথে এক যোগ করলে 1.10, একবারে করে ফেলেছে আর কি, দুইটা একসাথে কমপ্লিট করেছে 0.10। আর 1 প্লাস ইনফ্লেশন রেটটাকে যদি নিচে করি 1.04 - 1 সমান, এটা ক্যালকুলেশন করলে মানে মাল্টিপ্লাই ভাগ করলে এই রেজাল্ট আসে -1, এটা থেকে এটা মাইনাস করলে এই রেজাল্ট আসে। দেখেন এখানে আবার আমরা তো জানি কোন একটা রেট সাধারণত পার্সেন্টেজে আনতে হয়। সো এই অ্যামাউন্টটাকে আমি পার্সেন্টেজ আনবো। আমরা প্রায় অনেকেই কখন পার্সেন্টেজ থেকে নর্মাল রেজাল্টে নিব, রেজাল্ট থেকে পার্সেন্টেজে নিব কিভাবে, এটা কিন্তু আমরা অনেকেই, আমাদের মধ্যে কনফিউশন থাকে। সো আমি কিন্তু এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, বা আপনারা একটু মনে রেখেন, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু অলওয়েজ 1/100। পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 1/100। তাহলে কোনো কারণে
কোনো একটা ম্যাথে যদি আমি পার্সেন্টেজ আনতে চাই, কোনো একটা ম্যাথে যদি আমি এখানে পার্সেন্টেজ আনতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে এই মানটাকে 100 দিয়ে গুণ করা, এই মানটাকে 100 দিয়ে গুণ করা। আর কোনো ম্যাথে যদি পার্সেন্টেজ থেকে নর্মাল মানে নিতে চাই, তাহলে পার্সেন্টেজ সরানোর জন্য এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি নর্মাল সংখ্যা থেকে পার্সেন্টেজে নিতে চাই, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। আর যদি পার্সেন্টেজ থেকে নর্মাল মানে নিতে চাই, তাহলে আমি 100 দিয়ে ভাগ করব। যেখানে এই যে পার্সেন্টেজ থেকে নর্মাল মানে নিতে গিয়ে আমি 100 দিয়ে ভাগ করেছি, আর এখানে নর্মাল মান থেকে আমি পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে আসলে সিনারিওটা দাঁড়াবে যে এখানে যে মানটা আছে সেটাকে আমি 100 দিয়ে গুণ করব। এবং 100 দিয়ে যদি গুণ করি, যখনই 100 দিয়ে গুণ করব, তখন মাথায় রাখতে হবে সেখানে আমি পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করব। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে 5.77 হয়, এবং এই 100 নতুন করে অ্যাড করেছি বলে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিয়েছি। কারণ আমি পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 100, 1/100। দেখেন কাজটা, আমি এখানে তো কোনো জিনিস নতুন করে অ্যাড করি নাই, মানে আমি যা লিখেছি সেটা আসলে ম্যাথমেটিক্যাল প্যাটার্ন থেকে লিখেছি। আমি কোনো জিনিস তো নতুন করে অ্যাড করতে পারবো না। আমার রেজাল্ট লিখেছি 5.77, পার্সেন্ট কথাটা লিখেছি, তাহলে আমি জানি পার্সেন্ট কথাটা মানে হচ্ছে 100, 1/100। মানে এখানে আসলে 1/100 এর মতো একটা ভ্যালুকে আমি অ্যাড করেছি। তাহলে 1/100 এর মতো একটা ভ্যালুকে অ্যাড করার জন্য আমি আগে কি করেছি, আমি এইটাকে, এই যে মান আছে সেই মানটাকে 100 দিয়ে গুণ করেছি। তাহলে এই 100 আর এই 100 যদি বাদ দিয়ে দিই, এই রেজাল্ট আবার ব্যাক করে এখানে চলে আসবে। সেজন্য যখন স্বাভাবিক মান থাকে সেটাকে পার্সেন্টেজে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ থেকে নর্মাল মানে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। আমার মনে হয় সবার ইস্যুসটা ক্লিয়ার। সো যখনই কোনো রেট বের করতে হবে, সেই রেটে পার্সেন্টেজ চিহ্নটা সবসময় মেনশন করতে হবে। আমরা যাচ্ছি এবার সেকেন্ড পার্টে, অর্থাৎ উল্টা যদি ম্যাথটা থাকে, যে আগের ম্যাথে তো আমাকে নমিনাল ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেটটা দেওয়া ছিল, এখন রিয়েল ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেটটা দেওয়া আছে। এই সিচুয়েশনে রিয়েল ইন্টারেস্ট রেটটা কত হবে বের করার জন্য ফর্মুলা আগেরটাই, আগে আমরা যে ফর্মুলা ব্যবহার করেছি সেই ফর্মুলাটাই। সো এইখানে এখন নমিনাল ইন্টারেস্ট রেটটা বের করতে হবে, রিয়েল ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে। সো আমি এক্সপেক্ট করব যে নমিনাল ইন্টারেস্ট রেটটাকে আমি বাম দিকে নিয়ে আসতে হবে। এই জন্য আমি প্রথমে যেটা করেছি, -1টাকে রিয়েল ইন্টারেস্টের সাথে আমরা জানি সমান সমানের একদিকে সংখ্যা অন্যদিকে গেলে চিহ্নটা অল্টার হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। সো এখানে মাইনাস দেওয়া আছে, এটাকে এদিকে নিয়ে আসলে এটাকে সাথে রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে প্লাস হয়ে গেল। আর এটা যেমন আছে তেমন থাকলো। পরের জায়গায় এসে আমি, আমরা তো বেসিক্যালি নমিনাল ইন্টারেস্ট রেট বের করব। সো নমিনাল ইন্টারেস্ট রেটটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, আর রিয়েল ইন্টারেস্ট রেটটাকে ডান দিকে নিয়ে আসলাম। আমরা এটাকে বজ্র গুণন বলি, অর্থাৎ কোনায় কোনায় গুণ করা। এটার সাথে এটাকে গুণ করলাম এখানে, আর এইটা, এই এই সংখ্যাটার নিচে এক আছে সেটার সাথে গুণে নর্মালি এই জায়গায় চলে আসলো। এবার আমি মান বসাবো, 1 প্লাস নমিনাল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস 10। রিয়েল ইন্টারেস্ট রেটটাকে, ওই যে পার্সেন্টেজ আমি আর এখানে বের করি নাই, আমরা তো আগেই দেখে আসছি পার্সেন্টেজ কিভাবে বের করে। সো পার্সেন্টেজ থেকে আমি নর্মাল মানে 10 বের করলাম, আর এখানে 1+04 ইনফ্লেশন রেটটা বের করলাম। তারপরে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে 0.144, আর নমিনাল রেটটাকে আলাদা রাখলে এই ওয়ানটা এদিকে এসে মাইনাস হয়ে গেল। সো 1.44 হচ্ছে এইটুকুর মাল্টিপ্লিকেশন, আর এটা থেকে 1 মাইনাস করলে রেজাল্ট হলো 0.144। আমরা জানি রেট সবসময় পার্সেন্টেজে বের করতে হয়। সো আমরা আগের ম্যাথে যেভাবে করেছি এখানেও একই রকম, যে নর্মাল মান থেকে পার্সেন্টেজে যেতে হলে 100 দিয়ে গুণ করে সেখানে পার্সেন্টেজ চিহ্নটা অ্যাড করতে হবে। সো এটাকে আমি 100 দিয়ে গুণ করে 14.4 গুণ করেছি, যেহেতু 100 দিয়ে ভাগও 100 দিয়ে করতে হবে, দ্যাটস আমি এখানে পার্সেন্টেজ চিহ্নটা অ্যাড করেছি। সো নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে 14.4%, এবং রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে 5.77%। এই হচ্ছে আমার প্রথম, একদম প্রথম নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়েল ইন্টারেস্ট রেটের ম্যাথের সলিউশন। নেক্সট 2 নাম্বার, এটা লাস্ট ইয়ার আপনাদের এই পরীক্ষায় প্রশ্নটা এসেছে, সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম রিলেটেড একটা ম্যাথ। প্রশ্ন হচ্ছে কোন একটা কোম্পানির ডিমান্ড ইকুয়েশনস এবং সাপ্লাই ইকুয়েশনসটা পরীক্ষায় প্রশ্নে দেওয়া আছে। এই অবস্থায় আপনাকে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে বলা হতে পারে। সো আমি ইমাজিন করেছি একটা ডিমান্ড ইকুয়েশন, কোন একটা প্রতিষ্ঠানের ডিমান্ড ইকুয়েশন হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু 100 - 4p। এটা আমার ইমাজিনারি পাওয়ার, মানে আমি ধরে নিয়েছি। আপনাদের এই ইকুয়েশনসটা পরীক্ষা চেঞ্জ করে 100 এর জায়গায় 200, 500, 4p-র জায়গায় 4p-র জায়গায় 7p এগুলো দিতে পারে। আমি জাস্ট আমার মতো করে অ্যাড করেছি যে ডিমান্ড ইকুয়েশনস হচ্ছে এটা এবং সাপ্লাই ইকুয়েশনস হচ্ছে এটা। তো এই ম্যাথড সলিউশনটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখানে এই শীটটা অ্যাড করেছি। এটা আসলে আমাদের
অ্যাজ ইউজুয়াল ইকোনমিক্সের বাংলা শীট থেকে আমি এই এই অংশটুকু নিয়ে এসেছি। কারণ আমাদের সবসময় বাংলার যে শীটটা আমরা প্রোভাইড করেছি বা আমাদের যে ম্যাথের সলিউশন ছিল, ম্যাথ বা বাংলা শীট আমরা যেটা প্রোভাইড করেছি, সেখানে আমরা এই ম্যাথের সলিউশনটা করেছি অনেক আগ থেকে। 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এই ম্যাথের সলিউশনটা করা। সো লাস্ট ইয়ার যে ম্যাথটা এসেছে এটা কমপ্লিটলি আমাদের সাজেশন থেকে এসেছে এবং আমাদের নোটস থেকে এসেছে। কারণ এখন আমরা মোটামুটি ইমাজিন করতে পারছি হোয়াট টাইপস অফ ম্যাথস ডু ইউ রিকোয়ার্ড ফর ইউর এক্সাম। কিন্তু আগে লাস্ট ইয়ারে যখন একদম ফ্রেশ আপনাদের ম্যাথ আসবে এরকম একটা কনসেন্ট্রেশন ক্রিয়েট করা হলো বা কোয়েশ্চেন্স প্যাটার্নটা নতুন করে রিশিফল করা হলো, তখন আসলে কেউ ইমাজিন করতে পারছিল না কোন টাইপস এর ম্যাথ হয়। সেই সময়েও আমাদের কিন্তু আমরা যে ম্যাথটা প্রোভাইড করেছি শীটে, সেই ম্যাথটি কিন্তু পরীক্ষা এসেছে। সো ট্রাস্ট অন আস, ইনশাল্লাহ আপনারা এই টাইপের ম্যাথ সলিউশন করলে পরীক্ষায় আশা করছি পজিটিভ রেজাল্ট ক্যারি করতে পারবেন, কনসিডারিং ম্যাথ সলিউশন। সো ডিমান্ড ইকুয়েশনসটা হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু 100 মাইনাস 4পি। সাপ্লাই সাপ্লাই ইকুয়েশনস হচ্ছে এটা। এই অবস্থায় ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করার কথা বলা হয়েছে। আমরা জানি এটাকে আমরা সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশনস বলি। লিনিয়ার ইকুয়েশনস হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু এটা, এবং লিনিয়ার সাপ্লাই ইকুয়েশনস হচ্ছে এটা। আমরা জানি ইকুইলিব্রিয়াম পজিশনে ডিমান্ড এবং সাপ্লাই সবসময় সমান হয়, অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু কিউ এস। সো কিউডি এই মানটা ইজ ইকুয়াল টু এটা হবে, এটা সমান এটা। নেক্সট আমরা তো অ্যাকচুয়ালি চাচ্ছি যে প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করার জন্য। সো এইখানে কমন অবস্থায় প্রাইস দেওয়া আছে, প্রাইস দুইটাকে আমি একদিকে নিয়ে আসছি। বাম দিকে যে সংখ্যাটা আছে এটা আসে, ডান দিকের সংখ্যাটা আমি জানি একদিকে সমান সমানের একদিকে সংখ্যা অন্যদিকে অল্টার হলে চিহ্নটা রিভার্স হয়। সো এখানে চিহ্নটা দেওয়া আছে +2p, এটা এখানে -2p হলো। আর এই 100 কে দিকে নিয়ে আসলে মাইনাস হলো। ক্যালকুলেশন করলে আমি এখানে -6p, 100, পির মান 20 বের হলো। সো পির মানটা, প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস বের হয়ে গেল। পির মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসালি, কিউ ডি অথবা কিউএস যে কোনো একটা মান বের করলে হবে, কারণ আমরা জানি যে ইকুইলিব্রিয়াম পজিশনে দুইটাই সমান। সো আমি আমার এই পি এর মানটা 1 নং সমীকরণে বসিয়েছি, 1 নং সমীকরণে বসিয়েছি। বসানোর পরে কিউডির মান বের হলো 20। সো ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 অ্যাজ ওয়েল। এখানে যদিও কাকতালীয় ভাবে ম্যাথে প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই সমান হচ্ছে, সকল ম্যাথে দুইটা সমান হওয়ার পসিবিলিটি নাই, কম বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। আর আপনি যদি মনে করেন যে 1 নং সমীকরণে না বেশি আমি 2 নং সমীকরণে বসাবো, একই রেজাল্ট পাবেন। কারণ আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কোনো একটা ডিমান্ড ইকুয়েশন এবং সাপ্লাই ইকুয়েশনের মাধ্যমে ইকুইলিব্রিয়াম পজিশনে ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই হয়। সো যা ডিমান্ড সেটাই সাপ্লাই, আর এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। সো ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ 20, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইজ 20। সিম্পল ম্যাথ, একদমই সিম্পল ম্যাথ। যদি কেউ বুঝে করেন, ইকুয়েশন জনিত ইস্যুতে যদি কারো কোনো পারপ্লেক্সিটি ক্রিয়েট না হয়, 5 minutes রিকোয়ার্ড ফর দিস টাইপস অফ কোয়েশ্চেন্স। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া নাম্বার 2। ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে যদি ম্যাথ আসে সেটা আমরা কিভাবে সলিউশন করব, দিস ইজ দ্য প্যাটার্ন। নেক্সট আমরা 3 নাম্বার প্যাটার্নটা নিয়ে, এটা এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই কোয়েশ্চেন্সটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এই টাইপের কোয়েশ্চেন্স এসছে। সেটা হচ্ছে আপনাদের ইকোনমিক্সে মডিউল সি থেকে কোয়েশ্চেন্স, কস্ট রিলেটেড ম্যাথ। কস্ট রিলেটেড ম্যাথের ক্ষেত্রে টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট, ভেরিয়েবল কস্ট, এই টাইপের কস্ট রিলেটেড ম্যাথ থাকে। এবং এই কস্ট রিলেটেড ম্যাথটা কমপ্লিটলি ফর্মুলার উপর ডিপেন্ড করে। আপনি যদি ফর্মুলা যত ভালো জানেন, তত আপনি এই ম্যাথটা ইজিলি করতে পারবেন, কারণ এখানে ইকুয়েশনাল কমপ্লেক্সিটি খুব বেশি থাকে না। ইকুয়েশনে জনিত মানে ইকুয়েশনাল ইস্যুতে খুব বেশি কমপ্লেক্সিটি থাকে না। ফর্মুলাগুলি জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো টোটাল কস্ট বের করবো আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে যোগ করে। কোন একটা প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে যোগ করে আমরা টোটাল কস্টটা বের করতে পারবো। আবার টোটাল কস্ট বের করতে গেলে, টোটাল কস্ট বের করতে পারলে নর্মালি অন্য অন্য পার্টগুলি বের করা যাবে। এই টোটাল কস্টের মধ্যে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করারও সুযোগ আছে বা বের করতে হয়। মার্জিনাল কস্টটা যেটা আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট মনে হয়, মার্জিনাল কস্ট আমরা আমাদের চ্যাপ্টার বেস ডিসকাশনে এটা নিয়ে ডিটেইল আলোচনা করেছি। মার্জিনাল কস্ট হচ্ছে কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে এক একক নতুন পরিমাণ পণ্য যখন আমরা অ্যাড করব, সেই পণ্যের জন্য যে অতিরিক্ত খরচটা হয় সেটাকে আমরা বলি মার্জিনাল কস্ট। সো মার্জিনাল কস্ট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কস্টের যে পরিবর্তনটা হয়, অর্থাৎ আগের অবস্থা থেকে পরবর্তী অবস্থানে যে পরিবর্তনটা হয় সেটা, এবং টোটাল উপকরণের যে পরিবর্তন হয়, এই দুইটার ডেভিয়েশন ভাগ করলে আমরা মার্জিনাল কস্ট বের হবে। এভারেজ ফিক্সড কস্ট বের হবে, এভারেজ ফিক্সড কস্ট বের হবে ফিক্সড কস্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে। যত এভারেজ বের করতে বলা হবে,
আমরা একটু পরে দেখবো আরো তিন চারটা চারটা ফর্মুলা আছে। অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ যা বের করতে বলবে সেটা উপরে বসবে, যখন ফিক্সড কস্ট উপরে বসেছে আর টোটাল কোয়ান্টিটিটা নিচে। সেম একই রকম অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উপরে বসবে, কোয়ান্টিটি নিচে। অ্যাভারেজ টোটাল কস্ট উপরে বসবে, কোয়ান্টিটি নিচে। ফিক্সড কস্ট বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে যদি আমি, মানে অ্যাভারেজ টোটাল কস্ট থেকে যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে আমি মাইনাস করি, তাহলে ফিক্সড কস্টটা ইজিলি বের হয়ে যাবে। সো ফর্মুলা ইজি, ছয়টা ফর্মুলা। ছয়টা ফর্মুলার উপর বেস করে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করব। ইন এ প্রোডাকশন ফার্ম, টোটাল প্রডিউস কোয়ান্টিটি ইজ 20। টোটাল কোয়ান্টিটি 20, দেখেন টোটাল কোয়ান্টিটিটা কিন্তু যে কোনো ফর্মুলার জন্য, যে কোনো ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি কোয়ান্টিটির পরিবর্তন সব জায়গায় কিন্তু অ্যাজ ইউজুয়াল কোয়ান্টিটি প্রয়োজন। টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ টোটাল ভেরিয়েবল ভি দেওয়া আছে 70, এন্ড টোটাল কস্ট ইজ 120। টোটাল কস্ট ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, এখানে ফিক্সড কস্ট দেওয়া নেই। সো আমাকে ফিক্সড কস্ট বের করতে হবে। আপনাদের ম্যাথটা একটু অল্টার করেও আসতে পারে, ধরেন এখানে ভেরিয়েবল কস্ট না দিয়ে এখানে ফিক্সড কস্ট দিয়ে দিয়েছে, তো আমরা জানি টোটাল কস্ট থেকে যদি ফিক্সড কস্ট মাইনাস করি তাহলে ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। যে কোনোটাই দিতে পারে, হয়তো ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট যে কোনো একটা কস্ট আপনাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারে। অল্টারটা বের করতে হবে। এই সিচুয়েশনে আপনাকে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট বের করার কথা বলা হয়েছে। সো আমরা সলিউশন করছি, চারটা ম্যাথ সলিউশন করব। পরীক্ষা স্ট্যান্ডার্ড মানে যদি এই টাইপের ম্যাথ আসে 4 পয়েন্ট, চারটার মধ্যে 2.5 করে মোটামুটি 10 হয়ে যায়। সো 10 ইজ গুড মার্কস, আপনাদের মোটামুটি 10টা কাভারেজ করলে আপনার জন্য এটা বেটার হয়। নাও আমরা এবার অ্যান্সারে যাব। অ্যান্সারে উই নো টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুইটা যোগফল। সো আমরা টোটাল কস্ট দেওয়া আছে 120, সেখান থেকে টোটাল ফিক্সড কস্ট প্লাস 70 যদি মাইনাস করি, টোটাল ফিক্সড কস্ট প্লাস 70 ইজ ইকুয়াল টু 120। এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করে আমি 50 রেজাল্টটা বের করলাম। দেন এভারেজ ফিক্সড কস্ট এবার আমি শুধু আগের মাত্র ফর্মুলাগুলির মধ্যে বসিয়ে দিব। আগে যে ফর্মুলাগুলি আছে শুধু ফর্মুলাগুলির মধ্যে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা বসানো। এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্টকে কিউ দিয়ে ভাগ করে, কিউ দিয়ে ভাগ করা। সো টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 50, এটাকে কিউ দিয়ে ভাগ করলে 2.5। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, যদিও আমাদের ফর্মুলাতে ভেরিয়েবল কস্ট লেখা, ভেরিয়েবল মিনস হচ্ছে টোটালটাকেই আসলে মিন করা হয়। কারণ দেখেন এটা আপনাদের কাছে হয়তো একটু কনফিউশন হতে পারে, এএফসি বলা, এএফসি বলা, আর আমরা কিন্তু এখানে এএফসি লিখি নাই, আমরা লিখছি হচ্ছে শুধু এফসি, শুধু এফসি। সো এখানে টিএফসি লেখা মানে হচ্ছে টোটাল, হ্যাঁ। সো এটাতে কিন্তু কনফিউশন করা যাবে না যে ভাই এভারেজ ফিক্সড কস্টের ফর্মুলাতে আপনি লিখেছেন যে এএফসি ইজ ইকুয়াল টু, এফসি ইজ ইকুয়াল টু কি, এফসি মানে কিন্তু টোটাল ফিক্সড কস্ট, আর নিচের ফর্মুলাতে আমি এটাকে এখানে এফসি না লিখে এখানে টোটাল ফিক্সড কস্ট লিখেছি। তো ফিক্সড কস্ট অর টোটাল ফিক্সড কস্ট অ্যাজ ইউজুয়াল ম্যাথের জন্য মোটামুটি একই জিনিস। ভেরিয়েবল কস্ট হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্টকে কিউ দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসে, অর্থাৎ 70 ভাগ 20 ইজ ইকুয়াল টু 3.5। অ্যাভারেজ টোটাল কস্ট হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু 120 ভাগ 20, অর্থাৎ 6। তো দিস ইজ প্যাটার্ন, এইটা হচ্ছে মোটামুটি ম্যাথের প্যাটার্ন, কস্ট রিলেটেড ম্যাথ। ইম্পর্টেন্ট। নেক্সট, একটু হাই মেথড, ম্যাক্রো ইকোনমির দিকে একটু মুভ করতে চাচ্ছি। আগের অংশটুকু যা পড়েছি সেগুলি আমরা মোটামুটি মডিউল 1, মডিউল মডিউল বি, মডিউল সি কভার করেছি। এখন আমরা যেটা পড়ছি সেটা আমরা আসলে মডিউল এফ নিয়ে আলোচনা করছি। এখানে ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সিম্পল জিনিস আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে ডিটেইল আলোচনা করেছি, এবং বিভিন্ন আলোচনায় দিস টাইপস অফ টপিকস, কনসেপ্ট, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে সিঙ্গেল কোয়েশ্চেন্স আসতে পারে, পাঠ্যক্যে আসতে পারে, কেস স্টাডিতে আসতে পারে, ব্রড কোয়েশ্চেন্স আসতে পারে, ম্যাথে আসতে পারে। এই একটা টপিক যেটা 5 সাইডের জন্য ইম্পর্টেন্ট, ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে আমরা জানি কোনো একটা কান্ট্রির টোটাল এক বছরে যত টাকা ইম্পোর্ট হয় এবং যত টাকা এক্সপোর্ট হয়, এটার গ্যাপটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। তো আমরা যদি সিম্পল একটা ম্যাথ দেখি, যে আমি দেখলাম যে আমার ম্যাথ যদি দেই যে কোন একটা প্রতিষ্ঠানে $500 মিলিয়ন হচ্ছে এক্সপোর্ট এবং $650 মিলিয়ন হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম। হোয়াট ইজ ব্যালেন্স অফ ট্রেড? সো ব্যালেন্স অফ ট্রেড সাধারণত বের করা হয় এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে মাইনাস করে। খেয়াল করবেন কথাটা, কখনো কিন্তু এটা উল্টা করা যাবে না, ইম্পোর্ট থেকে এক্সপোর্টকে মাইনাস করা যাবে না, হবে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস। কারণ এক্সপোর্টের মাধ্যমে
ডলার আমাদের দেশে আসে, এটা আমাদের জন্য পজিটিভ থিঙ্কিং। এই জন্য ফর্মুলাটায় এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করতে হবে। সো এখানে আমার এক্সপোর্ট দেওয়া আছে 500, ইম্পোর্ট দেওয়া আছে 650। আমি যদি এটা মাইনাস করি তাহলে আমার রেজাল্ট বের হবে অ্যাকচুয়ালি এখানে -150। দেখেন, 50 - 650 -150 মিলিয়ন পিসি। এটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। সো ব্যালেন্স অফ ট্রেড যেহেতু 150 মিলিয়ন ডিফিসিট, ডিফিসিট হলে আসলে কি হয়? এখানে তো পজিটিভ হতে পারে, প্রশ্নটা উল্টানো থাকতে পারতো, যে বলা থাকতো ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে 650, ইম্পোর্ট হচ্ছে 500, তাহলে সেখানে পজিটিভ থাকতো, ব্যালেন্স অফ ট্রেড থাকতো তখন 150 পজিটিভ প্লাস। সো ব্যালেন্স অফ ট্রেডটা প্লাস বা মাইনাস বা সমান থাকলে কি হয়? ব্যালেন্স অফ ট্রেডটা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় ব্যালেন্স ট্রেড। ব্যালেন্স অফ ট্রেডটার মধ্যে যদি দেখা যায় যে এইটা জিরো থেকে ব্যালেন্স অফ ট্রেডের ব্যালেন্সটা বেশি থাকে, বড় থাকে, অর্থাৎ পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড থাকে, তাহলে এটাকে বলা হয় ট্রেড সারপ্লাস। এটা যে কোনো কান্ট্রির জন্য পজিটিভ। সো ব্যালেন্স অফ ট্রেডটা পজিটিভ থাকাটা যে কোনো কান্ট্রির জন্য ভালো। আর ব্যালেন্স অফ ট্রেডটা যদি নেগেটিভ থাকে তাহলে মানে ট্রেড ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্সি মানে হচ্ছে আমরা এক্সপোর্ট যা করি, অর্থাৎ আমাদের বিদেশ থেকে যত ডলার আমাদের ঢুকে তার তুলনায় ইম্পোর্টের এগেইনস্টে আমরা তার চেয়ে বেশি ডলার বাইরে চলে যায়। অর্থাৎ আমরা জানি এই ডলারের ব্যালেন্সটা আমার রিজার্ভের উপর হিট করে। সো যখন কোনো কারণে ইম্পোর্টের তুলনায় এক্সপোর্টটা কম হয়, অর্থাৎ ইম্পোর্টটা বেশি হয়, তখন ট্রেড স্ট্রাকচারটা ব্যালেন্স অফ ট্রেডের কনসার্নে ডিফিসিয়েন্ট হয়ে যায়। ডিফিসিয়েন্ট হওয়া মানে হচ্ছে আমরা আমাদের রিজার্ভ থেকে ডলার ইম্পোর্টের এগেনস্টে খরচ করি, যেটা কোনো একটা কান্ট্রির সাস্টেনেবল গ্রোথের জন্য কখনোই ভালো না। সো ব্যালেন্স অফ ট্রেড মাইনাস হওয়াটা কখনো ভালো না, এটা কান্ট্রির জন্য নেগেটিভ কনসিকুয়েন্সেস। ব্যালেন্স অফ ট্রেড যদি ইকুয়াল জিরো হয়, এটা হয়তো ব্যালেন্সিং স্ট্রাকচারটার জন্য কভার করে, বাট অলওয়েজ উই আর অ্যাপ্রিসিয়েট যে ব্যালেন্স অফ ট্রেডটা জিরোর চেয়ে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে। এবং ব্যালেন্স অফ ট্রেড সারপ্লাস হওয়া মানে সেটা আমার ইকোনমির জন্য ভালো। আবার এই ম্যাথে, যে ম্যাথটা আমরা ডিসকাস করেছি, আমি নেগেটিভ কনসিকুয়েন্স মাথায় নিয়ে ডিসকাস করেছি। সো আমার এখানে 150 মিলিয়ন নেগেটিভ আসছে, তার মানে ট্রেড ডিফিসিয়েন্ট হয়েছে। ডিফিসিয়েন্ট হওয়া মানে হচ্ছে আমার এটার জন্য আমাদের গ্রেট কনসার্ন। তার মানে আমাদের এই স্টেপসটাকে রিকভারি করতে হলে আমাকে ডেফিনেটলি ব্যালেন্স অফ ইম্পোর্টের পরিমাণটা কমাতে হবে, এক্সপোর্টের পরিমাণটা বাড়াতে হবে। এক্সপোর্টের পরিমাণটা বাড়াতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে, আর ইম্পোর্টের পরিমাণটা কমালে আমাদের ইন্ডাস্ট্রির যে ইম্পোর্টের যে ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস গুলো আমাদের দেশে উৎপাদিত হবে, দুইটি আমাদের জন্য তখন ভালো হবে। নেক্সট, ব্যালেন্স অফ পেমেন্ট। এটা একটু লম্বা ম্যাথ, হ্যাঁ, আমরা একটু কনসেপ্ট ওয়াইজ আগাবো। ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাধারণত বের করা হয়, ব্যালেন্স অফ পেমেন্ট বের করা হচ্ছে কোন একটা ইকোনমিতে যত ধরনের অ্যাকাউন্ট আছে সকল ধরনের অ্যাকাউন্টের যোগফলে ব্যালেন্স অফ পেমেন্ট পাওয়া যায়। আমরা জানি ব্যালেন্স অফ পেমেন্টে তিন ধরনের অ্যাকাউন্ট কাউন্ট করা হয়, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। সো কোনো একটা ইকোনমিক সিস্টেমে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্সের যোগফলের মাধ্যমে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পাই। এর পাশাপাশি আমরা জানি এরর এন্ড ওমিশনস এর যে অ্যামাউন্টটা থাকে, যদি ম্যাথে দেওয়া থাকে, সেই অ্যামাউন্টটাকেও আমরা সেখানে যোগ করে ফেলি। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টের এক্সাক্ট ফর্মুলা হয় ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের যোগফল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্সের যোগফল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সের যোগফল, এবং সেখানে যদি এরর অথবা ওমিশন থাকে সেটা যোগফল। এই চারটা যোগফলের মাধ্যমে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পেয়ে থাকি। সো আমরা এই ম্যাথে কোনো একটা কান্ট্রির কারেন্ট অ্যাকাউন্টের স্ট্রাকচার, ক্যাপিটাল অ্যাকাউন্টের স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের স্ট্রাকচার এবং এরর আর ওমিশনের অ্যামাউন্টটা দিয়ে ম্যাথটা সলিউশন করার চেষ্টা করব, মানে ডিটেইল একটা ম্যাথ করব। পরীক্ষায় হয়তো আপনাদের এত লম্বা ম্যাথ নাও আসতে পারে, হয়তো বলবে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পুরোটা না বলে বলবে যে 70, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স হয়তো একটা দুইটা ইনফরমেশন দিতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স এত, এই অবস্থা ব্যালেন্স অফ পেমেন্ট বের করো, এই টাইপের ম্যাথ আসতে পারে। তবে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রেও বলা থাকে ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হলে এটার ইফেক্ট কি, নেগেটিভ হলে ইফেক্ট কি। তো আমরা একটু ম্যাথে ডিটেল যাই। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপোর্ট অফ গুডস 600, আমরা বিলিয়ন ডলার হিসেব করছি, সব সব মানি বিলিয়ন ডলারে। ইম্পোর্ট অফ গুডস 750, এক্সপোর্ট অফ সার্ভিস 285। এক্সপোর্ট অফ গুডস আমি এক্সপোর্ট করেছি 600 বিলিয়ন ডলারের, আমরা ইম্পোর্ট করেছি 750 বিলিয়ন ডলারের, এখানেও কিন্তু এখানে নেগেটিভ। এক্সপোর্ট অফ সার্ভিস, আমি বাংলাদেশ থেকে বিদেশে সার্ভিস এক্সপোর্ট করেছি 250 বিলিয়ন, ইম্পোর্ট অফ সার্ভিস আমি বাহির থেকে ইম্পোর্ট করেছি 200 বিলিয়ন। নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, বিদেশে আমি যত টাকা বিদেশে সেন্ড করেছি, বিদেশ থেকে যত টাকা আমার দেশে আসছে, এটার মাঝখানের ইনকাম যোগফল বিয়োগফল হচ্ছে +40।
নেট ট্রান্সফার আমি আমাদের দেশ থেকে বিদেশে $20 বিলিয়ন ট্রান্সফার করেছি। নেট ট্রান্সফার অ্যামাউন্ট হচ্ছে মাইনাস। নর্মালি নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড এবং নেট ট্রান্সফারের অ্যামাউন্টটা ফিক্স, যদি ম্যাথে দেওয়া থাকে আপনাকে দিয়ে দিবে, এটা ক্যালকুলেশন করার কথা বলবে না। বিকজ এই দুইটা ক্যালকুলেশন বা বিশেষ করে নেট ট্রান্সফারটা একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশনের দিকে মুভ করে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল ট্রান্সফার রিসিভ +15 দেওয়া আছে, পারচেস অফ নন পারচেস অ্যাসেট -5 দেওয়া আছে। এটা সরাসরি দুইটা কম্পোনেন্ট না বলে বলে দিতে পারতো যে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে এই দুইটা যোগফল, এরকমও বলে দিতে পারতো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সাধারণত এফডিআই এর অ্যামাউন্টটা আসে। এফডিআই ইনফ্লো হয়েছে +200 মিলিয়ন, এটা ভালো, মানে কান্ট্রিতে এফডিআই ঢুকেছে এই অ্যামাউন্টটা। যদি এফডিআই বের হয়ে যেত বা মাইনাস হতো আমাদের কান্ট্রি থেকে, তখন এখানে একটা মাইনাস অ্যামাউন্ট আসতো। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আউটফ্লো হচ্ছে 120, এটা মাইনাস। আদার ইনভেস্টমেন্ট নেট দেওয়া, অর্থাৎ আদার ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস থেকে অ্যাডজাস্ট করে +60 করা। এরর এন্ড ওমিশনস হচ্ছে -10। এই হচ্ছে আপনার ডেটা দেওয়া, কারেন্ট অ্যাকাউন্টের ডেটা, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেটা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ডেটা এবং এরর এন্ড ওমিশনস এর ডেটা দেওয়া আছে। এখন আমরা ক্যালকুলেট করব। আমি মানে সিগ্রিগেট করেছি, আলাদা আলাদা করেছি, পরীক্ষায় যদি মানে আপনাদের আলাদা করে আসে, জাস্ট এই 5টা কোয়েশ্চেন্স দিয়ে একটা স্মার্ট কোয়েশ্চেন্স করা যায়। এটা সেগ্রিগেট ওয়াইজ আসতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আসতে পারে, ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট আসতে পারে, অথবা দুইটাকে মিলিয়ে আসতে পারে, মানে যে টাইপের প্রশ্নই হোক না কেন, আপনি এই 5টা টপিকস যদি মোটামুটি মাথায় রাখতে পারেন, দ্যাট উইল বেনিফিশিয়াল ফর ইউ। সো ক্যালকুলেট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে আমার যেহেতু গুডস এবং সার্ভিসের ক্ষেত্রে ইম্পোর্ট এবং এক্সপোর্টের দুটো ফিগারই দেওয়া আছে, আমি এটাকে ব্যালেন্স করবো। আগে আগে এটার যোগফলটা বের করবো, এই দুইটার বিয়োগফলটা বের করে নেট বের করবো, এখানেও নেট বের করবো। সো আমি কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে গুডস ব্যালেন্সটা দুইটার যোগ বিয়োগফলটা বের করছি। এখানে এগেইন অলওয়েজ এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করতে হবে। সো 600 থেকে 750 মাইনাস করলাম, কারণ আমার এখানে দেওয়া আছে 600 হচ্ছে এক্সপোর্ট অফ গুডস আর ইম্পোর্ট হচ্ছে 750। 750 কে আমি মাইনাস করলাম 150। সার্ভিস ব্যালেন্স হচ্ছে 250 থেকে 200 মাইনাস করলে +50। সো নাও আমরা যদি টোটাল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে চাই, নাও টোটাল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে নেট গুডস ব্যালেন্স প্লাস নেট সার্ভিস ব্যালেন্স প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড প্লাস নেট ট্রান্সফার। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলার মধ্যে আমরা মানটা বসাচ্ছি। নেট গুডস, গুডস এর ব্যালেন্স -50, -150, এইটা তারপরে যোগ করলে -80 হয়, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে -80। -80 মানে হচ্ছে নেটলি নেগেটিভ, তার মানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে ডিফিসিট। ওকে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া আছে ক্যাপিটাল ট্রান্সফার রিজার্ভ এবং পারচেস অফ নন পারচেস আইটেম। এই দুইটা এই দুইটা যে অ্যামাউন্ট আছে সেই দুইটা অ্যামাউন্টকে যদি আমি যোগ করি, তাহলে -15 প্লাস -5 ছিল আসলে, কারণ এখানে এই অ্যামাউন্টটা মাইনাস দেওয়া আছে। সো মাইনাস আর প্লাস যোগ করলে 15-এর সাথে -5 যোগ করলে 10 হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে +8, এটা পজিটিভ। অনেক জায়গায় প্লাস দেওয়া থাকে, প্লাসটাকে মানে আপনাকে আসলে এপ্রিসিয়েট করে যে এটা পজিটিভ, কিন্তু আপনি যদি মনে করেন এই প্লাসটা না দিবেন, খুব বেশি সমস্যা না। মাইনাস থাকলে সেটা ম্যান্ডেটরি দিতে হবে, প্লাসটা না দিলেও আসলে এটা পজিটিভ অ্যাপ্রোচটাকেই শো করে। ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে এফডিআই ইনফ্লো, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আউটফ্লো এবং আদার ইনভেস্টমেন্ট যেটা নেট দেওয়া ছিল, এই তিনটার যোগফল হবে। সো এফডিআই ইনফ্লো ছিল 200, পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা -120। এটা কিন্তু সবসময় এগুলি সব প্লাস, কিন্তু পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা মাইনাস হওয়ার কারণে এই প্লাস এবং ওই মাইনাসটাকে মাল্টিপ্লাই ক্রস করতে গিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে। সো 200 -120 +60 যোগ করলে 140। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স। তো এবার আমরা ফাইনাল অ্যাকাউন্টে চলে আসি। ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট বের করা হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স আসলে সি হওয়ার কথা, দুইটা সি হয়ে যায় বলে আমি এটাকে কে দিয়ে লিখেছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস এরর এন্ড ওমিশনস। জাস্ট চারটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টগুলি একটু আগে বের করেছি, অর্থাৎ ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বের করেছি -80, ক্যাপিটাল অ্যাকাউন্ট বের হয়েছে +10, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স বের হয়েছে 140, এরর এন্ড ওমিশনস দেওয়া ছিল -10। সো এই চারটা জিনিসকে আমি এখানে যোগ করেছি, যোগ করার পর রেজাল্ট আসছে 60। সো আপনার কান্ট্রিতে ব্যালেন্স অফ পেমেন্টের পজিশন হচ্ছে 60, ডেফিনেটলি ইট ইজ পজিটিভ, কারণ এখানে প্লাস এন্ড মাইনাস নাই, তার মানে সারপ্লাস। আমরা লিখেছি ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস। ব্যালেন্স অফ পেমেন্ট যদি সারপ্লাস হয়, ডেফিনেটলি টোটাল কান্ট্রির জন্য এটা আমাদের জন্য ভালো, ভালো পজিশন। ভালো পজিশনটা আমরা কিভাবে বুঝবো? যদি কোনো প্রতিষ্ঠানে ব্যালেন্স অফ পেমেন্টটা সারপ্লাস থাকে, তার মানে এটা দিয়ে বুঝতে হবে আপনার ওই প্রতিষ্ঠানের রিজার্ভটা ইনক্রিজ করেছে।
আর যদি কোনো প্রতিষ্ঠানে ব্যালেন্স অফ পেমেন্টটা ডিফিসিট থাকে, তাহলে আপনি এটা বুঝতে হবে রিজার্ভটা ডিক্রিজ করছে, মানে ওই অ্যামাউন্টটুকু রিজার্ভ থেকে মাইনাস করতে হবে। তো এখানে যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টটা পাস, সো ডেফিনেটলি এটা আমাদের জন্য, ইকোনমির জন্য পজিটিভ, এবং আমরা এটাকে পজিটিভলি বুঝবো যে এই $6 বিলিয়ন আমার রিজার্ভ ইনক্রিজে হেল্প করছে। আমার কাছে মনে হয়েছে যেটি ইজি মেথড, আপনারা মোটামুটি ফলো করলে এই মেথড দিয়েই কাভার আপ হয়ে যাবে। ফর্মুলা, স্টেপস সবগুলি যদি মাথায় থাকে, পরীক্ষায় যেই টাইপসেরই কোয়েশ্চেন্স আসুক, এটাকে একটু হয়তো ঘুরিয়ে আসতে পারে, ফর্মুলা ঠিকঠাক থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন ইজিলি। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন্স আমাদের, জিএনপি, জিডিপি এবং জিএনপি ডিফলেটর। জিএনপি ডিফলেটর, জিএনপি ডিফলেটরের ক্ষেত্রে মানে একটু একটু ইম্পর্টেন্ট, জিএনপি ডিফলেটরটা আপনাদের জন্য এবার খুব ইম্পর্টেন্ট। কোন একটা প্রতিষ্ঠানে জিএনপি, জিডিপি এবং জিএনপি ডিক্টেটর দেওয়া আছে। জিএনপি এবং জিডিপি বলতে কি বোঝায়? নর্মালি এই দুটো জিনিস আমাদের জন্য খুবই খুবই টাফ একটা স্ট্রাকচার। কারণ জিএনপি, জিডিপি একটু আগে যেটা আমরা আলোচনা করেছি, ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টের মতো, জিএনপি জিডিপি পার্থক্য আসতে পারে, জিএনপি জিডিপি দিয়ে কেস স্টাডি আসতে পারে, জিএনপি জিডিপি শর্ট নোটে আসতে পারে, জিএনপি জিডিপি বড় প্রশ্নে আসতে পারে, সো ম্যাথে আসতে পারে। পাঁচটা স্টেপের জন্য জিএনপি জিডিপি ইজ ইম্পর্টেন্ট। কোন একটা কান্ট্রির জিএনপি এবং জিডিপি বলতে কি বোঝায় এবং এটা মানে কি, এবং হরহামেশায় আমি আপনাকে বলবো এখন, আপনিও বুঝতে পারবেন, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবেন, আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে। তো আমরা একটু জিএনপি আর জিডিপির মধ্যে কনফিউশনটা একটু দূর করার চেষ্টা করি। প্রাথমিক অবস্থায় আমি যদি আমাদের ধরেন একটা, আমাদের এটা আমাদের ধরেন বাংলাদেশের ম্যাপ, এটা আমাদের বাংলাদেশের ম্যাপ। সো আমাদের আহ, বাংলাদেশের ভিতরে যত নাগরিক আছে, আমি ধরে নিচ্ছি বাংলাদেশের টোটাল এনআইডি হোল্ডার আছে, মানে বাংলাদেশের নাগরিক আছে, বাংলাদেশের মানুষের যাদের এনআইডি আছে, বাংলাদেশের নাগরিক হচ্ছে 8 জন, যাদের এনআইডি কার্ড আছে, মানে বাংলাদেশের জন্মগতভাবে নাগরিক 8 জন। এই 8 জন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে নাও থাকতে পারে, কারণ আমরা জানি আমাদের যারা ছেলে পেলে বড় হলে আমরা বিদেশ পাঠিয়ে দেই, অনেকে রেমিটেন্সের জন্য বিদেশ যায়, অনেকে চাকরির জন্য বিদেশ যায়। ধরে নিলাম এই 8 জন ব্যক্তির মধ্যে বাংলাদেশের নাগরিক 5 জন ব্যক্তি বাংলাদেশে বসবাস করে, আর 3 জন ব্যক্তি বাংলাদেশে বসবাস করে না। একজন কানাডা থাকে, একজন নেপাল থাকে, একজন সুইডেন থাকে, মানে দেশের বাইরে থাকে। বাংলাদেশে থাকে 5 জন। ইন দ্য মিনটাইম আপনারা সবাই জানেন, তার মানে এটা আমাদের দেশের নাগরিকের হিসাব। আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের ডেভেলপমেন্টের জন্য বিদেশি নাগরিকদের বিভিন্ন কাজে, কনসালটেন্সির জন্য, এক্সপার্টাইজের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য আনা হয়। স্বাভাবিকভাবে আমাদের দেশেও বিভিন্ন ফরেনাররা বিভিন্ন ইস্যুতে কাজ করে। ধরেন আমাদের যে ডিপ্লোম্যাটিক জোনগুলি আছে, তারপরে আমাদের রাষ্ট্রদূতের যে অফিসগুলি আছে, কমিশনারের যে অফিসগুলি আছে, অথবা বিভিন্ন প্রজেক্টের জন্য বড় ধরনের আইটি এক্সপার্ট, বড় ধরনের ইকোনমিক্স, তারা কিন্তু আমাদের দেশে কাজ করছে, ফরেনার। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের দেশে বিদেশ থেকে আসা 2 জন ফরেনার কাজ করে, 2 জন ফরেনার কাজ করে। তাহলে সব মিলে আমার এই পুরো ইকোনমির লোক হচ্ছে 11 জন, লোক হচ্ছে টোটাল, টোটাল ইকোনমির লোক হচ্ছে 10 জন। আমার দেশের নাগরিক হোল্ডার 2 জন, 8 জন, আর ফরেনার হচ্ছে 2 জন, ফরেনার হচ্ছে 2 জন। এই হচ্ছে আমার পুরো ইকোনমির লোক হচ্ছে 10 জন। আমি আমার পুরো ইকোনমি, আমাদের যে এখন বাংলাদেশের যে ইকোনমি আছে, সেটা ধরেন 16 কোটি মানুষের ইকোনমিটাকে এই 10 জন দিয়ে রিপ্লেস করছি, মানে রিপ্রেজেন্ট করছি শুধুমাত্র আপনার বোঝার জন্য। ওকে, এই জায়গাটার মধ্যে এই 8 জন বাংলাদেশি নাগরিক, 2 জন ফরেন নাগরিক, এই 10 জনের মধ্যে বাংলাদেশের সীমার মধ্যে থাকছে 7 জন মানুষ। আমার দেশের নাগরিক 5 জন, কারণ আমাদের দেশে 3 জন তো বাইরে বাইরে আছে, আর ফরেনার 2 জন আমাদের দেশে থাকছে, এই 7 জন। আমাদের দেশের বাউন্ডারির ভিতরে যতজন লোক বসবাস করবে, সেটা আমাদের দেশের মানে এনআইডি হোল্ডার অথবা স্থায়ী বাসিন্দা এবং ফরেনার যারাই হোক না কেন, হুএভার, তাদের আয়ের যোগফল জিডিপিতে কনভার্ট হয়, জিডিপি। সো এখানে আমি জিডিপি কথাটা লিখতে পারবো, জিডিপি। সো জিডিপি হচ্ছে আমার দেশের ভিতরে টোটাল দেশীয় জনগণ বা দেশ বাহিরের জনগণের টোটাল যে ইনকাম, সেই ইনকামের যোগফলটা আমি জিডিপি তে ক্যালকুলেশন করব। টেকনিক্যালি আরেকটু সোজা হয়, যেটা হচ্ছে জিডিপি তে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, জি, এটাকে যদি আমরা রিভিশন করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয়। আপনারা জানেন, আমরা ছোটবেলায় পড়েছি গৃহপালিত পশু। গৃহপালিত পশু মানে কি? যারা গৃহে বসবাস করে। অর্থাৎ
গৃহে বসবাস করা মানে কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা থাকে। আপনি দেখবেন যে আপনি যদি একটা ধরেন বিড়াল পালেন, সে যেখানেই যাক না কেন রাতে আপনার বাসায় এসে ঘুমাবে, অথবা আপনি যখন ও জানে যখন আপনি খেতে বসেন আপনার বাসায় খেতে বসার সময় চলে আসবে। সো ও ওর এরিয়াতে থাকে। আমরা যখন কাউ, গোট এইগুলি পালন করি, এগুলি কিন্তু আমার সীমার মধ্যে থাকে, এই জন্য এদেরকে গৃহে পালন করা হয়। অর্থাৎ আপনার সীমার মধ্যে থাকে বলে এদেরকে গৃহপালিত পশু বলা হয়। আর আমাদের এখানে গৃহের ভিতরে এই লোকজন বসবাস করে বলেই এদেরকে আসলে ডোমেস্টিক প্যাটার্নে ফেলা হয়। দ্যাটস ওয়াই আমাদের দেশের ভিতরে যত লোক আছে তাদের ইনকামটাকে জিডিপিতে ক্যালকুলেশন করা হয়। সেম একই রকম। এবার আমরা জিএনপি ক্যালকুলেশন করব কিভাবে? জিএনপি ক্যালকুলেশন করা হয় সাধারণত দেশের জনগণ যত স্থায়ী নাগরিক আছে তাদের যত ইনকাম, সেই ইনকামটাকে জিএনপি বলা হয়। তাহলে দেশের জনগণ হচ্ছে 8 জন, 8 জনের যে ইনকাম সেই ইনকামটাকে বলবো জিএনপি। তাহলে জিএনপি তে আমাকে কি করতে হবে? আমাদের দেশের 5 জন এবং বাহিরের দেশের 3 জন, এদের টাকাটাকে যোগ করতে হবে। এবং ডেফিনেটলি ডেফিনেটলি জিডিপির যে 2 জনের টাকা এখানে আসলে আমি অ্যাড করতে পারবো না, সো এটাকে আমার বাদ দিতে হবে। জিএনপির ক্যালকুলেশনে স্থায়ী নাগরিক যে 8 জন, দেশের ভিতরে 5 জন, দেশের বাইরে 3 জন, এই 8 জনের টাকার যোগফলটাকে বলা হয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যদি কোনো ম্যাথে আমি বা কোনো জায়গায় যদি জিডিপি থেকে জিএনপি বের করতে হয়, জিএনপি থেকে জিডিপি বের করতে হয়, তখন আসলে দুইটার মাল্টিপ্লিকেশন বা এক্সচেঞ্জ হয়। কোনো জায়গায় ফরেনারদের ইনকামটা অ্যাড করা হয়, আর কোনো জায়গায় ফরেনারদের ইনকামটা অ্যাড করা হয় না। এই হচ্ছে মোটামুটি আমাদের জিএনপি এবং জিডিপির কনসেপ্ট। এবার আমরা ম্যাথে চলে যেতে পারি। ম্যাথে যদি যাই, জিএনপি এবং জিডিপি রিলেটেড ম্যাথ, তাহলে আমরা দেখতে পারবো যে কোন একটা কান্ট্রির আমি বিভিন্ন কনসিকুয়েন্সেস দেখিয়েছি। যে কনজিউমার, সাধারণত জিএনপি বের করার জন্য একটা ফর্মুলা আছে, CIGXF দিয়ে বের করা হয়। সেই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। কনজাম্পশন হচ্ছে 500 মিলিয়ন, ইনভেস্টমেন্ট হচ্ছে 200 মিলিয়ন, গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে 300 মিলিয়ন, মানে গভর্নমেন্ট কান্ট্রি ডেভেলপমেন্টে 300 মিলিয়ন টাকা বা ডলার খরচ করছে। এক্সপোর্ট হচ্ছে 150, ইম্পোর্ট হচ্ছে 250। ইম্পোর্ট এখানেও বেশি। নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে আমার আয় বেড়েছে 50 বিলিয়ন। নমিনাল জিএনপি 1000, রিয়েল জিএনপি হচ্ছে 80। নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপি এই দুইটা জিনিস আসলে জিএনপি ডিক্টেটরের জন্য ব্যবহার করা হয়। আমার অ্যাজ ইউজুয়াল জিএনপি জিডিপির জন্য নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপির প্রয়োজন নাই। এই ইনফরমেশনগুলির উপর বেস করে আমাকে যদি ম্যাথ করতে বলা হয় তাহলে ক্যালকুলেট জিডিপি, জিএনপি এবং জিএনপি ডিক্টেটর। আমি প্রথমে জিডিপিটা ক্যালকুলেশন করব। জিডিপি, ক্যালকুলেট জিডিপি। জিডিপি হচ্ছে ফর্মুলা, ফর্মুলা হচ্ছে জিডিপি বের করার ফর্মুলা হচ্ছে C+I+G+X-M, অর্থাৎ কনজিউমার প্লাস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যকার গ্যাপ। বারবার কিন্তু আমি বলি এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করতে হবে। আপনারা মানে পরীক্ষায় কখনোই যখন দেখবেন যে আপনার তো স্বাভাবিকভাবে আমাদের মাথায় কাজ করে যে ইম্পোর্টটা বড় এক্সপোর্টটা ছোট, সো ইম্পোর্ট থেকে এক্সপোর্ট মাইনাস করি না, এটা কখনোই করা যাবে না। এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে মাইনাস করতে হবে। সো যে ডেটাগুলি দেওয়া আছে 520, 230, এইগুলি যোগফল করে ক্যালকুলেশন করলে 900 বের হলো। জিডিপি হচ্ছে 900 বিলিয়ন USD। সিম্পল ম্যাথ। জিএনপি, জিএনপি আমি জিডিপি থেকে কনভার্ট করে বের করতে পারবো। আমি যেটা বলেছিলাম এখানে গ্রাফ আঁকার সময়, যে কোন একটা ম্যাথে যদি জিডিপি দেওয়া থাকে জিএনপি বের করা যাবে, জিডিপির সাথে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা যোগ করলে হবে। নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, জাস্ট রিকল করেন, নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড হচ্ছে এই যে আমি বাংলাদেশের মানচিত্র দেখিয়েছি আপনাদেরকে, দেখানোর পরে বাংলাদেশের নাগরিক 5 জন এখানে আছে, 2 জন ফরেনার আছে, এটা তো আমি জিডিপি বের করলাম। আর বিদেশি আমার 3 জন নাগরিক আছে, বিদেশের যে 3 জন নাগরিক আছে সেই 3 জন নাগরিকের টাকা এখানে অ্যাড হবে। হিসেবটা দাঁড়াবে এই 5 জনের টাকা অ্যাড হলো, কারণ আমি জিএনপি তে জানি এই 5 জন এবং বাহিরের 3 জনের টাকা অ্যাড হবে, অর্থাৎ 8 জনের ইনকামটা অ্যাড হবে। এখন 8 জনের ইনকামটা আমি কিভাবে অ্যাড করছি দেখেন। আবার ধরেন এই 5 জনের ইনকাম আমার দেশেই থাকলো, এই 3 জন ধরেন ইনকাম করলো 30 3,000 USD ইনকাম করলো, তাহলে এইটা ঢুকবে। এই 2 জন ফরেনার যারা, তাদের ইনকামটা তো এখানে অ্যাড হবে না, জিএনপিতে হবে না, এটা বের হয়ে যাবে। ধরেন এই 2 জন ইনকাম করছে 2,500 USD, তাহলে আমি এটা ব্যালেন্স করব যে আমার দেশ থেকে বের হয়ে যাচ্ছে 2,500, দেশে ঢুকছে 3,000, তো এই দুইটা নেট ব্যালেন্স হচ্ছে 500। এই 5 জনের ইনকামের সাথে এই 500টা যোগ করলে জিএনপি বের হয়, সেটাই হচ্ছে এই যেটা। অর্থাৎ আমার বাহিরের যে 3 জন নাগরিক তাদের যে টাকাটা এবং আমার দেশে যে 2 জন ফরেনার কাজ করছে তাদের টাকাটা,
ফরেনারদের টাকাটা বের হয়ে যাবে, ওই তিনজনের টাকাটা অ্যাড হবে। এই দুইটার মধ্যে নেট ব্যালেন্সিং এর মধ্যে যেটা যদি পজিটিভ হয় তাহলে এই অ্যামাউন্টটাকে আমি এখানে প্লাস করব, যদি নেগেটিভ হয় তাহলে সেটা মাইনাস করবো। নেগেটিভ হতে পারতো যে ধরেন এখানে যে দুইজন নাগরিক রাখছে তাদেরকে বেশি টাকা দিয়ে রাখছে, তাদেরকে দুইজনকে, একজনকে 2,000 টাকা, $2,000, একজনকে $1,500 দিচ্ছি, তো তাদের ইনকাম হচ্ছে 3,500, আবার বহির্বিশ্ব থেকে ইনকাম হচ্ছে 3,000, সেক্ষেত্রে কিন্তু নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা মাইনাস হয়ে যেত, 500 মাইনাস হয়ে যেত। তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট আমরা জানি পজিটিভটা ভালো। পজিটিভটা ভালো হচ্ছে বাইরে থেকে আমাদের রেমিটেন্স বেশি আসে, আমাদের দেশে ফরেনারদের সংখ্যা কম, আমাদের দেশীয় লোকজনের ইনকামই বাড়ছে। সো জিএনপি থেকে, জিএনপি বের করার ফর্মুলা হচ্ছে জিডিপি থেকে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা আমি যদি মাইনাস করি তাহলে এইটা ইজিলি পাওয়া যায়। তো 950 বের করলাম, জিএনপি ইজ ইকুয়াল টু $950 বিলিয়ন। সিম্পল ম্যাথ। লাস্ট হচ্ছে ক্যালকুলেশন জিএনপি ডিফলেটর। জিএনপি ডিফলেটর ফর্মুলা একদম স্পেসিফিক ফর্মুলা, নমিনাল জিএনপি কে রিয়েল জিএনপি দিয়ে ভাগ করে সেটাকে 100% করলে, 100 দিয়ে গুণ করলেই রেজাল্টটা বের হয়ে যায়। সো জিএনপি ডিফলেটর হচ্ছে 1000, এটা ডিভাইডেড বাই 80 ইন্টু 100, রেজাল্ট বের করলাম, রেজাল্ট বের করলে 125 বের হলো। জিএনপি ডিফলেটরটা হচ্ছে 125 অ্যান্সার। এটাতে সাধারণত সাধারণত পার্সেন্টেজটা ব্যবহার করাটা নর্মালি আমরা ব্যবহার করি না, কিন্তু আপনি যদি মনে করেন যে এখানে যেহেতু যেহেতু 100 দিয়ে আমি গুণ করেছি, যেহেতু 100 দিয়ে গুণ করেছি, সো এটাকে আমি আসলে যদি মনে করি যে শতকরার দিক থেকে নেই, তাহলে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নমিনাল জিডিপি রিয়েল জিডিপির 125%, অর্থাৎ নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির মধ্যে নমিনাল জিডিপিটা রিয়েল জিডিপির তুলনায় 125 গুণ বেশি। অর্থাৎ এটা যখন কোনো একটা অনুপাত আমরা লিখি, অনুপাত লিখার ক্ষেত্রে আমরা সেখানে জিএনপি ডিফলেটরের ক্ষেত্রে পার্সেন্টেজটা এখানে অ্যাড করব না, এটা ফেয়ার 125 অ্যান্সারটা হিসেবে ট্রিট করব। দ্যাটস অল। আমাদের এই 5টা ম্যাথ, 5টা ম্যাথ সবাই একটু ভালো করে দেখেন। হোপফুলি যে ইকোনমিক্স রিলেটেড ম্যাথ ইজি সলিউশনটা আপনারা কভার আপ করতে পারবেন। ইন দ্য মিনটাইম আমি একটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে আহ, আহ, যে আমরা যে কেস স্টাডিটা ক্লাসটা করবো, সেটা হয়তো আমাদের ওই প্রাইভেট ব্যাচে আমরা অ্যাড করবো কেস স্টাডি রিলেটেড সিনপসিসটা এবং কোডিংটা। সো ওই ক্লাসে আমরা আরো ম্যাথমেটিক্যাল কিছু উইং নিয়ে আলোচনা করব, যেমন সেখানে আমরা ক্রস ইলাস্টিসিটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব, সেখানে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনটা নিয়ে আলোচনা করব, এবং এবারের পরীক্ষার জন্য আপনাদের ইরান ইরাক যুদ্ধের ইস্যুসটা নিয়ে প্র্যাকটিক্যালি, মানে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের ইস্যুস নিয়ে কোয়েশ্চেন্স থাকতে পারে পরীক্ষায়, সেই কেস স্টাডিগুলি নিয়ে আলোচনা করব। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্টের কেস স্টাডি নিয়ে আলোচনা করব। সো কেস স্টাডি শিটটায় আমরা যে ডিসকাশনগুলো করব সেগুলো ইনডাইরেক্টলি কিছু ম্যাথের জন্য আপনাদের জন্য এফেক্টিভ হবে। সো কেস স্টাডি শিটটা কেউ ফলো করতে পারলে আপনার জন্য এফেক্টিভ হবে ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি ম্যাথের স্ট্রাকচার। ম্যাথটা আপনারা ঠিকঠাক করে প্র্যাকটিস করেন, আশা করছি যে মোটামুটি কনসেপচুয়ালি ইকোনমিক্স এর ম্যাথ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।